একদম ভালো। নবমপতি দশমে মানে ভালো। আবার যদি এটা বৃহস্পতি, তিনি লগ্নে বা রাশিতে চলে এসেছেন, এটাও ভালো। কিন্তু তিনি বৃহস্পতি থাকলেও ভালো। আবার যারা কাজ পেতে চাইছেন এখনো পায়নি, ঠিক। তাদের ক্ষেত্রে যদি ষষ্ঠপতির কানেকশন হতো ওখানে, অনলাইন কাজকর্মের ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষজন ঠিক কি ধরনের তারা ফল পাবে? না, খুব একটা খারাপ যাবে না। তবে অনলাইনে তো বিভিন্ন সেক্টর আছে, একটা জায়গায় বদ্ধ নয় কিন্তু। যেরকম এই মুহূর্তে ব্যবসা ক্ষেত্র ভালো যাবে, অনলাইনে যারা ব্যবসা করছেন ভালো যাবে। আবার যারা ইউটিউবার আছেন তাদের খুব একটা ভালো যাবে না, কারণ ইউটিউব নিজেই খারাপ জায়গায়। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। আমাদের জীবনে অনেক সময় এরকম সিচুয়েশন আসে যে প্রচুর পরিশ্রম চলছে, সেই পরিশ্রম কোথাও থেকে পণ্ডশ্রমে পরিণত হচ্ছে বলে নিজেদের মনে হয়। কেননা পরিশ্রম তো যন্ত্রণা দেয়। আপনি 5 কিলোমিটার রাস্তা হাঁটবেন, আপনার 5 কিলোমিটার রাস্তা হাঁটার ক্ষেত্রে আপনি যদি ভাবেন যে না আমি হাঁটবো অথচ আমার ঘাম ঝরবে না বা অথচ আমার পরিশ্রম হবে না, তেমন তো হতে পারে না। পেন তো হবেই অবশ্যই। ঘটনা হচ্ছে যে এই যন্ত্রণা কোথাও থেকে মনে হচ্ছে যে বিফলে যাচ্ছে। বিশ্বাস করুন, এই পৃথিবীতে আপনি কোনো মানুষের উপকার করেছেন, তিনি আপনার অপকার করেছেন, এটা হতেই পারে। মানুষ মানুষের সম্পর্কের জায়গা থেকে, কার্মিক একটা জায়গা থাকে, প্রারব্ধের জায়গা থেকে, সেদিক থেকে হতে পারে। আমরা জানি না পূর্বজন্মে আমাদের কি হয়ে এসছে না হয়ে এসছে, কিন্তু পৃথিবীর যে নিয়ম, প্রকৃতির যে নিয়ম, ঈশ্বরের যে নিয়ম, যেভাবেই দেখি না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরিশ্রম করেছেন, আপনি ফল পাবেন। এবার ফল পাওয়ার ক্ষেত্রে কোথাও দেখা যাচ্ছে যে না আপনি এক্ষুনি ফল পেয়ে যাবেন, কোথাও দেখা যাচ্ছে যে না কিছুটা আরেকটু সময় আপনাকে দিতে হবে, আরেকটু ধৈর্য চাই, সেই ধৈর্য চাইছে আপনার কাছে। এক্ষেত্রেই কিন্তু পরীক্ষা, যে পরীক্ষাটাকে আমরা জ্যোতিষীয় বিচারে বের করব নক্ষত্রের জায়গা থেকে। আজকের আলোচনা খুব মন দিয়ে শুনুন, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন, বাকি আমরা আলোচনায় ঢুকি। মিথুন রাশি মিথুন লগ্ন, আমরা ধরে নিচ্ছি, বোর্ডটা দেখুন, মিথুন রাশি মিথুন লগ্ন একটা ঘরে ধরে নিয়ে আমরা আলোচনা করছি। বাকি 12টা ঘরের জায়গা থেকে, গোচরকালীন জায়গা থেকে কে কোথায় অবস্থান করছে সেটা এখানে লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এক্ষেত্রে প্রথমেই একটা কথা বলি যে গোচরকালীন জায়গা থেকে আপনার জন্মছকের অবস্থানগত জায়গা থেকে যদি মিলে যায়, তাহলে আজকের এই যে ফলাফল নিয়ে আমরা কথা বলবো 100% মিলবে। আপনার ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই, এর বাইরে কিছু আপনার জীবনে ঘটে বা ঘটবে এমনটা হবে না। এই জুন মাসে 100% ঘটবে। জন্মছক এবং গোচরকালীন ছক দুটো যদি ম্যাচ করে, আর যদি ম্যাচ না করে তাহলে গোচরকালীন জায়গা থেকে হালকা ফুলকো আভাস পাবেন আপনি। দেখা যাবে যে যে তীব্রতার ভালো ফল বা খারাপ ফলের কথা আমরা এক্ষেত্রে আলোচনা করব, সেই জায়গা থেকে আপনার অতটা খারাপ ফল বা অতটা ভালো ফল আপনি পাবেন না। তবে নক্ষত্রগত জায়গা থেকে যেটা বললাম যে ওই ভাগ্যের সহযোগিতা, সেটা কিন্তু বোঝা যাবে। আজকের আমার প্রথম যেটা প্রশ্ন থাকবে আপনার কাছে, যে নবম হাউসে রাহু বসে আছে, 3rd হাউসে কেতু বসে আছে। আমি এই জায়গা থেকে আলোচনাটাকে শুরু করতে চাইছি, যেহেতু আমি পরিশ্রম, যন্ত্রণা, পেন, ফলাফল ইত্যাদি জায়গা থেকে প্রসঙ্গটা রেখেছি। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি একটা সামাজিক উদাহরণ দিই, যে ধরুন মিথুন লগ্নের কোনো একজন জাতক বা জাতিকা, তিনি অভিনয় করেন, তিনি অভিনেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। তিনি অডিশনের ডেট পেলেন, আগামীকাল তার অডিশন, তিনি জানতে পারলেন, তিনি অডিশনে গেলেন, অডিশন খুব সুন্দর হলো তার নিজের, তিনি পারফর্ম ভালো করতে পারলেন। কিন্তু ওই দিনের মানে আগামীকালের যে অডিশনটায় আপনি গিয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাস্টিং ডিরেক্টর ছিল না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, এবং মেইন যে ডিরেক্টর তিনিও ছিলেন না, তিনি বাইরে কোথাও কাজে আছেন আর কি।
তাহলে আমি আমার যে পারফরমেন্সটা খুব ভালো করে দিলাম, কিন্তু স্পটে ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কাস্টিং ডিরেক্টর, মানে কে কোন চরিত্রে অভিনয় করবে তিনি সেটাই কিন্তু নির্বাচন করবেন। ডিরেক্টর তিনিও নির্বাচন করবেন। ফাইনাল সিদ্ধান্তের ক্ষেত্রে কাস্টিং ডিরেক্টর এবং ডিরেক্টর ফিল্মের তিনি কিন্তু মেন, বাট তিনি ছিলেন না ওদিন। আমি ওদিনই গিয়ে 100-র মধ্যে 100% এফোর্ট দিয়ে আমি খুব সুন্দর অডিশন দিয়ে এসেছি। এই নিরিখে তাহলে ভাগ্য কোথায়? ভাগ্য সাথ দিল না একদম। এনাদের জুন মাসে কি হতে চলেছে? একটা কথা বলি, যদি জাস্ট এই বিষয়টার উপর যে একজন অভিনেতা নিয়ে কথা বলি আলাদা, কিন্তু একটা জিনিস হচ্ছে ভাগ্য যদি না সাথ দেয়, কর্ম আপনি করবেন, এটা ঠিক কথা, কিন্তু পরিপূর্ণতা পাবেন না। পরিপূর্ণতা পাওয়া পাবেন যাচ্ছে না। না। এই যে ভাগ্যের পরিহাস, যেদিনই আপনি গেলেন সবচেয়ে ভালো করলেন, সেই দিনই আপনার যে মূল যিনি আপনার কাস্টিং করবেন তিনি নেই। তিনি নেই, তার মানে ভাগ্যের পরিহাস। একদম। ভাগ্য আপনাকে সাথ দেয়নি, আপনি কিন্তু কর্ম করেছেন। একদম তাই, কথাটা বুঝবেন। একদম তাই। কর্মযুক্ত ভাগ্য সমান ফল। কেবল ভাগ্যে ফল পাবেন না কর্ম না করে, কেবল কর্ম করেও ফল যে পাবেন সেটা কিন্তু পরিপূর্ণ ফল নয়। অর্থাৎ আপনাকে বলি, সব চাওয়ালা প্রধানমন্ত্রী নয়, আর সব প্রধানমন্ত্রী কিন্তু চা বিক্রি করেও হননি। ভাগ্যের সহায়তা দরকার। আচ্ছা, এই জুন মাসের জায়গা থেকে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের কি ইকুয়েশন বলছে আপনার বিচারের জায়গা থেকে? এক কথায় যদি বলি, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতকগণ এই জুন মাসে এভারেজ 70% ভালো ফল পাবেন। কেন বললাম না, দেখুন, আমরা সাধারণত যে বিষয় ভাগ্য, কর্ম, উপার্জন এগুলোকে একটু বেশি গুরুত্ব দিই। বাকি প্রেম, শিক্ষা, সন্তান এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা হয়তো প্রত্যেকের ক্ষেত্রে নয়। কিন্তু সবাই একটা চাই উপার্জন হোক, টাকা পয়সা আসুক, কাজ পাই, এগুলো তো চাই। এখানে দেখা যাচ্ছে যে দশমপতি বৃহস্পতি কিন্তু লগ্ন বা রাশিতে, তাইলে কর্মের অধিপতি তিনি কিন্তু লগ্ন বা রাশিতে বসলেন, তাইলে কর্ম কাছে চলে এলো। এবারে কি দরকার? এই যে শুটিংয়ের কথা বললেন না, অমুক লোকটি নেই বলে হলো না ভালো, এবার তাহলে ভাগ্যের সহযোগিতাটা দরকার। কর্মপতি আমার একদম কাছে, ভাগ্যের সহায়তায় দেখা যাচ্ছে যে ভাগ্যপতিও গিয়ে দশমে বসছে। শনি, উনার নবম স্থল হচ্ছে কুম্ভ, শনি তার অধিপতি, তিনি গিয়ে আবার দশমে বসলেন। তাইলে ভাগ্যপতিও কিন্তু সহযোগিতা করলো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। বাকি কিটা থাকলো না, থাকলো এটা নবমে গিয়ে বসে গেলেন কে? রাহু। তিনি কি করেন? ভুলভাল পথে পরিচালিত করেন। এক্ষেত্রে যদিও তিনি তার আনন্দময় গৃহে বসছেন, কিন্তু দেখা যাচ্ছে নক্ষত্র বিচার অনুসারে রাহু কিন্তু এই যে মিথুন লগ্ন বা রাশির যারা 3টে নক্ষত্র থাকে, মৃগশিরা, আদ্রা, পূর্ণবাসু, এই নক্ষত্র অনুসারে রাহুর এই অবস্থান মৃগশিরা নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিপদের কারক। খুব একটা ভালো ফল কিন্তু তারা ভাগ্যের সহযোগিতাটা অতটা পেল না। মৃগশিরা নক্ষত্রের বাকি দুটোর ক্ষেত্রে আচ্ছা, অথচ ভাগ্যপতি দশমে কাজ দেওয়ার জন্য, কিন্তু এই জায়গায় ভালো ফল দিল না কে? রাহু। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই ভালো ফল দিচ্ছে, সম্পদ সৃষ্টির জায়গা তৈরি করে দেবে। তার মানে কি, আদ্রা নক্ষত্রে যারা আছেন তারা কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটা ভালো পাচ্ছে রাহুর ক্ষেত্র থেকে বা অন্যান্য ক্ষেত্র থেকে ভালো পাচ্ছে। আবার পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের দেখা যাচ্ছে রাহু জন্ম নক্ষত্রে বসে গেছে। বোঝা গেল? তাইলে সেখানে কিন্তু একটা মধ্যম ফল দিচ্ছে। তাইলে একজন কিন্তু ভালো ফল পাচ্ছে না মৃগশিরার, আদ্রার কিন্তু খুব ভালো ফল পাচ্ছে রাহুর পক্ষ থেকে, আর পূর্ণবাসুর যাদের তাদের একটা মধ্যম ফল পাচ্ছে। রাহু 3 জনকে 3 রকম ফল দিচ্ছেন। এবারে প্রশ্ন হচ্ছে, শনি কর্মস্থলে গেল, ভাগ্যপতি কর্মস্থলে গেল, মৃগশিরা নক্ষত্রে শনি কিন্তু সেবামূলক কাজে ভালো ফল দেবে, আদার্স কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছে না, তবে মোটামুটি একদম খারাপও দিচ্ছেন না শনি। আবার দেখুন, আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, শনি সেখানে কিন্তু বিপদকারক জায়গায়, অর্থাৎ ভাগ্যপতি কর্মস্থলে গেলেন, দিয়ে তিনি বিপদের জায়গা তৈরি করে ফেললেন।
তাইলে একটু সমস্যা কাজের জায়গায় হলো। যারা কাজ করছেন সেখানেও বিপদ হতে পারে, যারা কর্মপ্রাপ্তি করতে চাইছেন সেখানেও একটা সমস্যায় জড়িয়ে দেবেন কে? শনি জড়িয়ে দেবে। আর পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম, শনি আবার তাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন যে একদম তিনি সম্পদ নক্ষত্রে বসে গেলেন। তাইলে এই জায়গায় দেখুন, রাহু পূর্ণবাসু নক্ষত্রের ক্ষেত্রে রাহু মধ্যম ফল দিচ্ছে কোথায়? জন্ম নক্ষত্রে বসে একটা মিডিয়াম, ভালো মন্দ মিশিয়ে ফল দিচ্ছে, কিন্তু দিচ্ছে। আর শনি সম্পদে, তাহলে যদি কর্মপ্রাপ্তির বিষয়টাকে খুব ভালো পরিলক্ষিত করা হয়, পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম, সেই পুনর্বাসু নক্ষত্রের অধিকারীরা কর্মপ্রাপ্তি যোগ বা ব্যবসায়িক দিক থেকেও একটা সফলতা পাওয়ার একদম পরিপূর্ণ সহযোগিতা ভাগ্যের থেকে পাবেন। বেশ, আমি পরবর্তী একটা জায়গায় যাই। যেমন ধরুন এই যে দশম ঘরের কথা আপনি অলরেডি বলেছেন, আপনি দশম ঘরের জায়গা থেকে যেমন দেখা যায় যে আচ্ছা আমার জন্মছকে দশম ঘরে কি আছে না আছে, আমি এই প্রসঙ্গটা তুলছি এই কারণে, আমরা গোচরকালীন জায়গা থেকে বলেছি যে আপনার জন্ম যে ছক আর কি, জন্মকালীন যে ছক তার সাথে যদি মেলে তাহলেই কিন্তু এখানে যা কথা হচ্ছে 100% মিলবে আপনার জীবনের সাথে। তাই আপনার দশম ঘরটা আপনাকে আরেকবার মনে করাচ্ছে যে ওনার দশম ঘরে জন্মছকে কোন গ্রহের অবস্থান যদি থাকে বা থাকলে পরে সেটা কিন্তু এই যে গোচরকালীন যে ফলাফলের কথা, আমরা নক্ষত্রের জায়গা থেকেও মিল পেতে হবে। তো দশম ঘরে কে থাকলে পরে উনি ভালো ফল পাবেন নক্ষত্রের জায়গা থেকে? এক কথায় বলি, শনি বসে আছেন খারাপ নয়, ভাগ্যপতি নবমপতি দশমে, একদম ভালো। নবমপতি দশমে মানে ভালো। আবার যদি এটা বৃহস্পতি, তিনি লগ্নে বা রাশিতে চলে এসেছেন, এটাও ভালো, কিন্তু তিনি বৃহস্পতি থাকলেও ভালো। আবার যারা কাজ পেতে চাইছেন এখনো পায়নি, তাদের ক্ষেত্রে যদি ষষ্ঠপতির কানেকশন হতো ওখানে, এখানে কিন্তু ষষ্ঠের সাথে কোনো রকম কানেকশন কিন্তু হয়নি, মানে দশম পতিরও হয়নি, আর দশমে যে শনি বসে আছেন তারও কিন্তু কোনো কানেকশন সেরকমভাবে দেখা যাচ্ছে না। কথাটা বুঝলেন? এবারে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে না হলে এক কথাই বলতাম যে কর্মপ্রাপ্তির জায়গাটা একদম শিওর, এক্ষেত্রে কিন্তু শিওর নয়, একটা সম্ভাবনাটা প্রচুর। ষষ্ঠ দশমের যদি কানেকশন হয়ে যায় কোনো সময়, আর তার কুণ্ডলী, নিজস্ব কুণ্ডলী তো আছে, সেটাও তো বিচার্য, তাইলে কিন্তু একদম কর্মপ্রাপ্তির জায়গাটা একদম 100-100। কিন্তু এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, তিনি পরাক্রমতা দেখাবেন, ষষ্ঠপতি থার্ড হাউসে পরাক্রমতা থাকবে, তার মধ্যে একটা জোশ থাকবে, হ্যাঁ পারবো, হিম্মত থাকবে। কিন্তু আবার ভাগ্যপতি কর্মস্থলে পাওয়ার যোগ তৈরি হলো, আবার দশমপতি মানে কর্মের অধিপতি তিনি লগ্ন বা রাশিতে পাওয়ার যোগ তৈরি হলো। পাওয়ার যোগটা তাইলে এগিয়ে এগিয়ে যাচ্ছে একটা জায়গা পর্যন্ত, কেবলমাত্র ষষ্ঠের সাথে কানেকশানটা কিন্তু এলো না। এবারে বিচার্য হয় আরও সূক্ষ্মতর আলোচনায়, যদি নাক্ষত্রিক ক্ষেত্রে এই মঙ্গলের নক্ষত্র, যে নক্ষত্রের অধিপতি মঙ্গল, সেইখানে যদি কোনো কানেকশন হয়, সেরকমও সম্ভাবনাটা খুব একটা আসছে না। তাইলে আমি বলবো 100-100 কিন্তু এখানে কর্মপ্রাপ্তি বলবো না, 70% একটা কর্মপ্রাপ্তি যোগ। তো এক্ষেত্রে এক লাইনে বলা যেটা যাবে যে হাল ছাড়ার মতো কিছু বিষয় নেই, আপনি 70% আপনার ফল কিন্তু আপনি পাবেনই, 70% ফল আপনি পাবেনই, আপনি হাল ছাড়বেন না। এবং আপনার ভেতর যে উৎসাহ আছে, যে জোশ যেটা আছে, সেই জোশটাকে আপনি আরও বাড়িয়ে নিন। আমরা বাড়ানোরই কথা বলছি, যাতে আপনার না কমে যায়। সেই কারণে এই বিষয়টাকে নিয়ে এতটা সময় শুরু থেকে এখনো পর্যন্ত এতটা সময় ডিটেলসে আমরা আলোচনা করলাম। আমি পরবর্তী যে জায়গাটায় যাব, প্রেমের দিকে কিন্তু মনের যে অবস্থান জুন মাসের ক্ষেত্রে, সেই মনের জায়গা থেকে বা প্রেমের জায়গা থেকে ঠিক কীরকম তালমিল ওনার জীবনে হতে চলেছে? প্রেমের জায়গাটা ভালো, পঞ্চমের অধিপতি একাদশে বসে গেছেন। হ্যাঁ, এবারে তিনি অবশ্য দ্বাদশের অধিপতি, কিন্তু যেহেতু পঞ্চমপতি একাদশে, একাদশ স্থল একটা রেজাল্ট দেয় সব সময়, কথাটা বুঝলেন তো, সাফল্য। তো প্রেমে সাফল্য আসবে, কারণ পঞ্চম স্থল তার অধিপতি হচ্ছে শুক্র, তিনি একাদশে বসলেন, খুব সুন্দর জায়গা দিয়ে তিনি সপ্তম দৃষ্টিটা রাখলেন আবার পঞ্চমের উপর, পুরোপুরি দৃষ্টিটা, পূর্ণ দৃষ্টি। তাইলে তিনি একটা ভালো জায়গায় থেকে পূর্ণ দৃষ্টিটা রেখেছেন প্রেমের ঘরে, খুব ভালো, প্রেমের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে, প্রেমের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। কিন্তু এবারে কিন্তুর প্রশ্নটা চলে আসি, এখানে বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি আছে খুব ভালো, আবার রাহুর একটা পঞ্চম দৃষ্টি আছে, কথাটা বুঝবেন, বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি, রাহুরও পঞ্চম দৃষ্টি, রাহুর উল্টো দিক থেকে গুনবেন, এদিক দিয়ে। আচ্ছা,
পেয়েছেন, দৃষ্টি। আর বৃহস্পতির গুণে আনুন পঞ্চম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি। তাইলে দুটো দৃষ্টি মিলে কি হয়, একটা গুরুচণ্ডালী দোষ তৈরি হয়। আচ্ছা আচ্ছা, তাইলে কি হবে, গুরুচণ্ডালীর দোষ হলেও যেহেতু এই জায়গার অধিপতিকে শুক্র, হ্যাঁ। এদের মধ্যে দ্বন্দ্ব থাক, শুক্র হচ্ছে এই জায়গার অধিপতি, বুঝতে পেরেছেন? একদম। তিনি 11th হাউসে বসে গেছেন, দিয়ে তিনি পূর্ণ দৃষ্টি রেখেছেন, রাখা হলো। তাইলে আমি ঘরের মালিক, আমি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছি ঘরটাকে, তাহলে আমি আমার ঘরকে ভালো করার চেষ্টা করব। একদম। আর বৃহস্পতির মতো গ্রহ, তিনি সাধারণত ভালো চান, লগ্ন বা রাশিতে বসছেন মানে একটা ভালো ফল দেবেন, একটা তিনি ভালো চাইছেন। আবার এখানে রাহু প্রেমের কিন্তু কারক গ্রহ, মানে যোগাযোগটা তৈরি করেন রাহু, কথাটা বুঝলেন? প্রেমটা শুক্রের, যোগাযোগটা করে কে? রাহু। তাহলে রাহুর দৃষ্টিতে যোগাযোগ হলো, শুক্রের দৃষ্টিতে প্রেমটা সংগঠিত হয়ে গেল, আর বৃহস্পতি তো একটা শুভ দৃষ্টি দিচ্ছেন, প্রেমটা তাইলে খুব সুন্দর জায়গায় গেল, সুন্দর প্রেম হওয়ার সম্ভাবনা প্রবল। এবং এই যে প্রেম, এর ভবিষ্যৎ কি যদি দেখা যায়, ভবিষ্যতের নিরিখেই আপনি ভালো বলছেন নাকি, যে মানে যিনি প্রেমিক বা প্রেমিকা হিসেবে ওনার জীবনে আসছেন, সেই জায়গায় মানে ধরুন যতটুকু আমার এপিসোড করতে করতে নলেজ আর কি, যে ধরুন মানে শুক্র এবং রাহু এদের দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো, কিন্তু বৃহস্পতি এই ক্ষেত্রে আপনার খুব একটা ভালো ফল দিচ্ছে না, বা বৃহস্পতিকে মানে শুক্র এবং রাহু মানে দুজনে বৃহস্পতিকে বলছে ঠিক আছে ভাই তোমার জ্ঞানের বাণী বন্ধ করো। আচ্ছা, তো এই জায়গা থেকে কোথাও থেকে সিদ্ধান্তে ভুল বা সেই রকম প্রেমিক বা প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রে একবার জন্মছক দেখিয়ে নেওয়া, এইসবের কি কিছু প্রয়োজন আছে? মূর্খ বন্ধুর চেয়ে পণ্ডিত শত্রু ভালো, কথাটা নিশ্চিত শুনে থাকবেন। মূর্খ বন্ধুর চেয়ে পণ্ডিত শত্রু ভালো। কেন? সে যে শত্রুতাটা করে, আমি ধরেই নিলাম শত্রু করবে না, এখানে করবে না, আমি তার দিচ্ছি, যদিও সে শত্রুতা করে তার নিয়ম অনুযায়ী শত্রুতা করবে। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখেছেন, শঙ্খ বাজবে, যুদ্ধ শুরু হবে, একজন তরবারি তুলেছে মারবে, বা আমি তীর ধনুকটা তুলেছে একদম রেডি মারবো, শঙ্খনাদ যদি হয়ে গেছে, সে কিন্তু তার তুনে আবার সেই তীরটাকে ঢুকিয়ে দিতে বাধ্য, তীর কারণ ছুঁড়তে পারবে না। পারবে না, শঙ্খ বেজে গেছে। এখনকার দিনে কি হবে, সুযোগ পেয়েছি মেরে দিই, হয়তো। সেই কথা যে বৃহস্পতি নীতি নৈতিকতার কারক গ্রহ, তো তিনি যে খারাপ করবেন, তিনি কিন্তু তার নীতি নৈতিকতাটাকে মাথায় রেখে খারাপ করবেন। এইখানে প্রশ্নটা হচ্ছে, তুমি প্রেমের ক্ষেত্রে যদি ধোঁকা দেওয়ার চেষ্টা করো, তার তখন দৃষ্টিটা খারাপভাবেই তোমার উপর পড়বে। তুমি যদি সত্যিকারে মন প্রাণ দিয়ে সাত্ত্বিকভাবে প্রেম করো, বৃহস্পতি খারাপ করবেন না, বৃহস্পতির মতো গ্রহ খারাপ করতে পারেন না। মানে না, কার কথা বলছেন, মানে জাতক বা জাতিকা তিনি তার জীবনে যিনি আসছেন, তিনি ধোকা দিতে যদি আসেন, ধোকার দৃষ্টিটা কার বলছেন, মানে জাতক জাতিকা নিজে? আমি বলছি এর পঞ্চম জায়গাটা হচ্ছে প্রেমের জায়গা। এর কার? আমার মিথুন লগ্ন বা রাশি, তার প্রেমের জায়গা। তাইলে এখান থেকে বিচার করব তার পার্টনারকে সব সময়। আচ্ছা, মানে পার্টনারের মধ্যে যদি এরকম ব্যাপার থাকে যে ঠিক আছে ইটস আ টাইম না, পাস, এটা দুটো ক্ষেত্র। আপনি নিজেও যদি ধোঁকা দিতে যান, হ্যাঁ, সেক্ষেত্রেও বৃহস্পতি কিন্তু বাধার কারক। আবার পার্টনারও যদি ধোঁকা দেয়, কারণ তো তিনি দেখছেন মানে একজনকে দেখছেন না, ওই জায়গাটাকে দেখছেন, বেশ, যে প্রেমের ক্ষেত্রটাকে তিনি দেখছেন। সেখানে দেখুন বৃহস্পতির মতো গ্রহ, এখানে কিন্তু বৃহস্পতি, শনি, কেতু, শুনুন, ধোঁকাবাজি, ধড়িবাজি, চালাকি এইগুলো পছন্দ করেন না, সেইখানেই তাদের বাধা। আবার রাহু এগুলো খুব পছন্দ করে, বলে ঠিক আছে চালিয়ে যাও, তুমি যত খুশি লুটে নাও, ওটা ঠিক আছে। আর শুক্র কি দেখছে, তুমি প্রেম করো তো ভাই, কি করছো না করছো আমার জানার দরকার নেই, আচ্ছা তুমি প্রেমটা করে যাও। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি পরবর্তী দিকে একটা যাই, খুব কঠিন বিষয় এটা। একজন তিনি একটা কমেন্ট করেছেন আর কি, আপনাদেরই কমেন্ট। তিনি লিখছেন যে আর যাই হোক, আগামী 10ই মে আমি ডিভোর্সের ফাইনাল রিপোর্ট আশা করছি। দ্বিতীয়বার ডিভোর্স ফাইল করেছি, আগে উইথড্র করেছিলাম, কিন্তু কি আর বলবো, নষ্ট গাড়ি ঠিক করতে পারলেও নষ্ট নারী ঠিক করা যায় না। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। তো আচ্ছা, মানে এনার যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে ইনি ডিভোর্সের যে রেজাল্ট এখন পেয়েছেন কিনা সেটা তো জানেনই। আমি আগের ভিডিও থেকে যেহেতু এই কমেন্টটাকে নিয়েছি আর কি, এটা আপনার মিথুন রাশির মে মাসের, যেহেতু আমরা জুন মাসের এপিসোড করছি, তো মে মাসের থেকেই আমি কমেন্টটাকে তুলেছি।
যাদের ধরুন মামলা চলছে ডিভোর্সের, বা যারা ডিভোর্সের মামলার মানে ধরুন এইরকম এনার মতো ফাইনাল রেজাল্ট আশা করছেন ইত্যাদি ইত্যাদি, তো জুন মাসের নিরিখে ডিভোর্স সংক্রান্ত মামলার গতিবিধি কোন দিকে যেতে পারে? এখন কথা হচ্ছে, মিথুন লগ্ন বা রাশির অধিপতি বুধ, তিনি 6 তারিখ থেকে পুরো মাস থাকছেন নিজের রাশি বা লগ্নে। এক, বৃহস্পতি হচ্ছেন সপ্তমপতি উনার, তিনি এসে বসছেন লগ্ন বা রাশিতে। লগ্ন বা রাশিতে। আবার রবি দেখুন 15 তারিখের পর প্রবেশ করে যাচ্ছেন, 15 তারিখের পর দ্বাদশে আছে নাকি? দ্বাদশে আছে বর্তমান, 15 তারিখের পর প্রবেশ করে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ডিভোর্স, উনার তো সপ্তম স্থল এখন অনুগত হওয়ার কথা, মানে ওনার যে পার্টনার স্ত্রী আর কি, পার্টনার বাকি মানে ওনার বশ্যতায় আসার কথা, মানে আমার যদি মানে যিনি লগ্নাধিকারী বা রাষ্ট্রাধিকারী, তার অনুগত বা তার কথা মতো চলার কথা এই মুহূর্তে, তিনি যেটা চাইবেন সেটা হওয়ার কথা। কারণ এখানে কতগুলো যোগ তৈরি হচ্ছে দেখুন, রবি চলে এলো, এইটা বুধের নিজস্ব ঘর, বুধাদিত্য যোগ তৈরি হলো। আচ্ছা, এবারে এই জায়গায় খুব ফলো করবেন, চন্দ্রের একটা অবস্থান ধরে নিয়ে আমরা আলোচনা করছি সবসময়। তাইলে চন্দ্র আর বৃহস্পতি মিলে গজকেশরী যোগ হয়ে গেল একদম। আচ্ছা, বুধ আবার চন্দ্র বসলো, তাহলে সব তো মানে মোটামুটি সব শুভ গ্রহের অবস্থান। রবি আপনার মধ্যে একটা অহংকার অহমিকা এনে দেবে, আমিত্ব এনে দেবে, এটা ঠিক কথা, কিন্তু সঙ্গে সে নিয়ে আসছে বুধাদিত্য যোগ, কিন্তু এটাও তো দেখতে হবে। তাইলে বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে কবে? 15 তারিখের থেকে, তার আগে জুন মাসের 15 তারিখ থেকে। আচ্ছা, মানে তার মানে আপনি বলছেন যে জুনের 15 তারিখ পর্যন্ত আপনি অপেক্ষা করুন। এই জুনের 15 তারিখ পর্যন্ত যদি না মিটে যায়, তাহলে তো আপনার তো জন্মকুণ্ডলী সেটা দেখতে হবে। আর তারপরে যদি দেখেন যে না 15 তারিখের পরে আরও ফাটাফাটি শুরু হয়ে গেছে, তো তাহলে আপনার বুধাদিত্য যোগের যে কথা আমরা এখানে আলোচনা করছি, আপনার জন্মছকে কিন্তু সেক্ষেত্রে বুধের অবস্থান বা রবির যে অবস্থান সেটা ভুলভাল জায়গায় হয়ে আছে, সেটা দেখতে হবে। খুব গুরুত্বপূর্ণ, আমরা জোর দিয়ে বলছি কেন, আগে বুঝতে হবে। বুধাদিত্য যোগটা যেখানে সেখানে তৈরি হয়নি, লগ্ন বা রাশিতে হয়েছে। একদম তাই, আগে ভাবুন, স্ট্রংলি একটা ব্যাপার জায়গা। এবারে প্রশ্ন হচ্ছে, এইখানে ছোট্ট করে বলে দিই, এইখানে দেখা যাচ্ছে যে বৃহস্পতিও বসে আছেন, তো সপ্তমাধিপতি হচ্ছেন ওনার, মানে ওই বিবাহের অধিপতি বৃহস্পতি। হ্যাঁ, দেখুন মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে একটু মধ্যম ফল দেবেন। আবার উনার যদি আদ্রা নক্ষত্র হয়, যেই জাতক জাতিকা মামলার মধ্যে পড়ে আছেন আর কি, ঠিক, উনি কিন্তু একদম সুপার রেজাল্ট পেতে চলেছেন, মানে উনি যা চাইবেন তাই হবে, হওয়ার সম্ভাবনা প্রবল, অনুকূলে যাবে পুরো বিষয়টা প্রবল। আবার যারা পুনর্বাসু নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রেও ভালো যাবে, কারণ বৃহস্পতির অবস্থানটা ভালো দেখাচ্ছে। কারণ বৃহস্পতিটাকে গুরুত্ব দিচ্ছি না, উনার সেই সপ্তম অর্থাৎ বিবাহের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, যার জন্য এতটা গুরুত্ব দিয়ে বললাম। বেশ বেশ বেশ, আমি পরের বিষয়টাতে চলে যাই। প্রেম এবং বিবাহ মামলা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা কথা বলে নিয়েছি, কিন্তু যাদের ধরুন বিবাহে বাধা পড়ে আছে, বিবাহের কথাবার্তা চলছে, নতুন করে বিয়ের কথা বলছি আমি, তাদের ক্ষেত্রে এই জুন মাসে ধরুন বিয়ের কথাবার্তা বলাটা কি ঠিক হবে, নাকি একটু থেমে যাওয়া উচিত? বা যাদের বিয়ের সংযোগ আসছিল না, তাদের বিয়ের সংযোগ আসবে কি দেখছেন, সেটাই যদি একটু বলেন আপনি। না, বিবাহ ক্ষেত্র খুব ভালো, কারণ বৃহস্পতি নিজে বসে আছেন লগ্ন বা রাশিতে, সপ্তমে দৃষ্টি রেখেছেন, পূর্ণ দৃষ্টি বিবাহ স্থলে। এক, এবং বৃহস্পতি কোথাও মারক, প্রত্যারী, বধ, মানে এইসব জায়গা বিপদ কোথাও বসে নেই। আচ্ছা, প্লাস শনি একটা দৃষ্টি রেখেছেন, সাধারণত শনি দশম ঘর থেকে দৃষ্টি দিলে সে দৃষ্টিটা খারাপ হয় না। আচ্ছা, হ্যাঁ, শনির একটা দৃষ্টি আছে, তো খুব একটা খারাপ দৃষ্টি নয়, তাইলে বিবাহ কিন্তু আপনারা এই সময় করতে পারেন, ভালো হবে বিবাহটা। বেশ বেশ বেশ। অস্মিতা গুহ, আপনার এই কমেন্ট ছিল যে আমার ছেলের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও বিয়ে ভেঙে যাচ্ছে, কি করব? আপনার ছেলের এই কমেন্টের জায়গা থেকেই এটা আলোচনা হলো। বাকি দেখুন, জন্মছক বিচার করা জরুরি। আপনার আজকের সময় দাঁড়িয়ে একটা বিয়ে হওয়া, তারপর বিয়ে ভাঙা, তারপর যে মগজমারি, আইনি প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি, তো এই জায়গাগুলো অনেক ঝামেলার বিষয়। আপনি জন্মছক, যার সাথে বিয়ে ঠিক হচ্ছে, জন্মছকটা দেখাবেন। আপনি আমাদেরকে কেন দেখাবেন বলছি, ভাগ্যকেন্দ্রকে কেন দেখাবেন, কেননা আমরা শুধু জন্মছক দেখি না,
আমরা দুই হাতের ছবিটাকেও দেখি, মানে দুই হাতের তালুর ছবি চাই, আমরা হাতটাকেও বিচার করি। আজকাল কি মগজমারি চলছে, আজকাল লোকে ঠিকঠাক করে একটা পুরো জন্মছক বানিয়ে রাখে জ্যোতিষীকে দিয়ে। আচ্ছা। মানে তার ধরুন জন্মকালীন জায়গা থেকে জন্মছকে ভুলভাল আছে, সে সেই সমস্ত দোষগুলোকে সব সরিয়ে দিয়ে একটা মানে নিজের মতো করে আর কি পয়সা দিয়ে একটা বানিয়ে রাখে যে এটাই আমার জন্মকুণ্ডলী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমার মধ্যে এই এই ভালো যোগ আছে ইত্যাদি ইত্যাদি, একটা পুরো কাস্টমাইজ একটা করে বানিয়ে রাখে। যার সাথে ধরুন বিয়ে হবে তাকে ওটা দেয়, কেন যার বিয়ে হচ্ছে না সে দেখছে যে আমার জন্মকুণ্ডলী তো ভুল আছে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। এবার সেই জায়গা থেকে এরকম ম্যানুপুলেট হয়। আমরা যখন হাতের সাথে সেটাকে মিলিয়ে দেখব, তার নিজের হাতের ছবির সাথে যখন মিলিয়ে দেখব, হস্তবিচারটা করব, তখন দেখা যাবে যে হাত যা বলছে জন্মকুণ্ডলী কি তাই বলছে, ওখান থেকে কিন্তু ধরা পড়ে যাবে পুরো বিষয়টা। একদম। আমি পরবর্তীতে যাই, পড়াশুনোর বিষয়টা নিয়ে বলুন, একদম ছোট্ট করে আমি উত্তর চাইবো, অনেকগুলো প্রশ্ন আমার বাকি আছে। পড়াশুনো দুটো জায়গা থেকে হয়, বোঝা যায়। একটা হচ্ছে চতুর্থ ঘর থেকে, যেটা প্রাথমিক স্তরের পড়াশোনা, অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্যন্ত এই পড়াশোনাটা খুব একটা খারাপ নয়, তবে একটু ধীর লয়ে হবে। আচ্ছা। আর বাকি যেটা পঞ্চম ঘর থেকে আমরা উচ্চশিক্ষাটা একটু ভাবি, সেখানে কিন্তু একটু চঞ্চলতা আসতে পারে, তবে খুব একটা খারাপ হবে না, ভালোর দিকে যাবে। যারা ধরুন এই যে অনলাইনে কাজকর্ম করছে, হ্যাঁ হ্যাঁ। কেউ ইউটিউব চ্যানেল আছে, কারো ফেসবুকে কেউ কোনো ভালো কন্টেন্ট বানাচ্ছে, বা যারা ধরুন ই কমার্সের কোনো কাজকর্ম করছেন, তো এক্ষেত্রে রাহু যেহেতু সেই নবম হাউসে আছে, আমি একটু ফিরে যাচ্ছি ওই পয়েন্টে, একটু ওভারঅল জায়গা থেকে, আমি নক্ষত্রগত জায়গা থেকে আর ঢুকছি না, কেন আলোচনা হয়ে গেছে। অনলাইন কাজকর্মের ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষজন ঠিক কি ধরনের তারা ফল পাবে? না, খুব একটা খারাপ যাবে না, তবে অনলাইনে তো বিভিন্ন সেক্টর আছে, একটা জায়গায় বদ্ধ নয় কিন্তু। যেরকম এই মুহূর্তে ব্যবসা ক্ষেত্র ভালো যাবে, অনলাইনে যারা ব্যবসা করছেন ভালো যাবে। আবার যারা ইউটিউবার আছেন তাদের খুব একটা ভালো যাবে না, কারণ ইউটিউব নিজেই খারাপ জায়গায়। আপনাকে একটা উদাহরণ দিই, আপনার সরকার যদি বলে আমার চাকরি দেওয়ার নেই, আমার যদি 1000 এখানে দেখা যায় আপনি প্রচুর চাকরি পাবেন, খুব বড় চাকরি পাবেন, বলে লাভ আছে না। বৃহত্তর মানে কি, বৃহত্তর জায়গার কাছে আপনি একজন ক্ষুদ্রতর। ঠিক। আপনার আধারে অন্ন নেই, আপনাকে খাদ্য যোগ আছে, খাবেন কোত্থেকে, পাত্রে তো অন্নই নেই। সেরকম ব্যাপারটা যে ইউটিউব খুব একটা ভালো জায়গায় নেই, বা তার সিস্টেমেটিক দিক থেকে। তাইলে ইউটিউবে যারা কাজ করছেন দেখবেন মিলিয়ে তাদের খুব একটা ভালো যাচ্ছে না। আচ্ছা, বেশ। শরীর স্বাস্থ্যের জায়গা থেকে আমি মূলত প্রথম প্রশ্নটা করছি যে যাদের ধরুন 45 বছরের বেশি, যাদের বয়স 60, 65, 70 বছর পর্যন্ত যারা আছেন গুরুজনেরা, তাদের শরীর স্বাস্থ্যের দিকে ঠিক কোন কোন দিকে নজর রাখা দরকার আছে? এই মুহূর্তে দেখুন, ষষ্ঠপতি তৃতীয় খুব একটা খারাপ জায়গায় নেই, কথাটা বুঝলেন? আচ্ছা। এবং বৃহস্পতি রাশিতে বসে আছেন। আমি ওই চিরাচরিত কিছু সমস্যা যেগুলো চলছে আর কি, সেগুলো ব্যতীত কিন্তু খুব একটা খারাপ দেখা যাচ্ছে না, কারণ মঙ্গল এই 6 তারিখের পর তিনি চলে যাচ্ছেন 3rd হাউসে। 6 তারিখ পর্যন্ত তিনি কিন্তু নিচস্থ। 6 হাউস থেকে তো রোগটা আমরা আলোচনা করে থাকি, হ্যাঁ। তিনি 6 তারিখ পর্যন্ত নিচস্থ থাকছেন, তারপর কিন্তু আর নিচস্থ নয়, তিনি 3rd হাউসে যাচ্ছেন, পরাক্রমের জায়গা। জুনের 6 তারিখের পর থেকে শরীর অবশ্যই ভালোর দিকে যাবে, ভালোর দিকে। ধরুন এই যে 3rd হাউসে এই যে মঙ্গল এবং কেতু, মঙ্গল এবং কেতুর একসাথে এই যে অবস্থান, এ সামগ্রিক জায়গা থেকে কিরকম ফল দিতে পারে? মানে ধরুন সব দিক থেকে, পরিবারের মানুষের সাথে ইত্যাদি, যদিও 3rd হাউস ভাইয়ের জায়গা, কিন্তু আমি তবুও বলবো যে মানে কেতু তো সব দিক থেকে একটা কন্ট্রোল করে একটা মানুষের জীবনকে, তো সেই জায়গা থেকে মঙ্গল এবং কেতু এক জায়গায় আছে, যেমন ধরুন ব্ল্যাক ম্যাজিক বা ইত্যাদি ইত্যাদি, এরও এই যে কনজাংশন একটা ব্যাপারগুলো চলে আসে না? তো মঙ্গল কেতুর অবস্থান জুন মাসে ওভারঅল জায়গা থেকে ওনার জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করছে? দেখুন, কেতু সব জায়গায় থাকলে কিন্তু সে খুব একটা ব্ল্যাক ম্যাজিক করায় না। ঠিক। প্রথমত তাকে অষ্টমস্ত হতে হবে। কেতু যদি অষ্টমে থাকে তাহলে তিনি একাই 100, মানে এই ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্র থেকে যদি হতে হয়, শনির সাথে একটা কানেকশান আসতে হবে, কোনো একটা সংযোগ থাকতে হবে। এখানে কিন্তু সেই সংযোগটা নেই না। আচ্ছা, কোনো দৃষ্টি বিনিময় হচ্ছে না, কিছু নয়, আর সেই সংযোগটাও দেখা যাচ্ছে না। আর মঙ্গল যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রটাও শনির কোনো নক্ষত্র নয়,
বেশ। আচ্ছা, আবার শনি যে বসে আছে সেখানেও কোনো মঙ্গলের নক্ষত্র নেই, কারণ সে তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে। আচ্ছা, তাইলে এই জায়গায় ব্ল্যাক ম্যাজিক ট্যাজিকের কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে মঙ্গল বললাম ক্ষত্রিয় বীর সৈনিক, এটা অহংকার কাজ করবে। আর কেতু ছাড়াও সে ভালো ফল দেন, খারাপ ফল দেন না এইখানে। কিন্তু কেতু একটা গুপ্ত কারক গ্রহ, তিনি আবার একটা অসন্তোষের কারক গ্রহ। মানে একটা কথা কি জানেন, আপনার বাড়ির পোষা কুকুর খুব সুন্দর, খুব সুন্দর, খাইয়ে দাইয়ে সব কিছুই করেছেন, কিন্তু তার লেজটা তো বাঁকা, ওই আপনি যতই চেষ্টা করুন না কেন সোজা করতে পারবেন না। সেরকম তিনি সব কিছু ভালো জায়গায় বসলে ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন, সব কিছু করবেন, কিন্তু তার যে নিজস্ব গুণ অসন্তোষ, যাই করুন ভালো হচ্ছে, সব কিছুই ভালো, ভাই খুব ভালো ব্যবহার করছে, কিন্তু মনে হলো না ভাই ব্যবহারটা ঠিক হলো না, আরো একটু ভালো হতো। মানে এটা তার সেই যে লেজটা সঙ্গে নিয়ে গেছে বাঁকা, ঠিক। সেই অসন্তোষ থাকবে, যতই ভালো হোক অসন্তোষ, ভালো হচ্ছে অথচ অসন্তোষ। বেশ। আচ্ছা, ধরুন এর পাশাপাশি একটা জায়গা আসে যে ঋণের যে ব্যাপারটা, ঋণ নেওয়া বা ঋণ মেটানো, ঋণ মেটানোর প্রসঙ্গটা আমি আগে যাব, কেননা আজকের সময় যদি দেখি আমরা ঋণ নিয়ে আপনারা যদি বলেন আলাদা, আমি পুরো একটা সিরিজ করব, গোবিন্দদার সাথেই করব, যদি আপনারা কমেন্ট লেখেন আর কি ডিটেলসে। আজকের সময় যদি দেখা যায় একটা পরিবারে ঋণ নেই এমন মানুষ পাওয়া যাবে না। আমি জাস্ট কথার কথা বলছি না। 100টা পরিবার, এই 100টা পরিবারের মধ্যে আপনি দেখবেন বাবা তিনি জমি সমবায়ে রেখে ওখান থেকে 5,000 কি 10,000 টাকা কিছু একটা তিনি চাষবাস করার জন্য ঋণ নিয়েছেন। আচ্ছা, মা তিনি পাড়ায় পাড়ায় ওই যে গ্রুপ হয়েছে না, সেলফ হেল্প গ্রুপ, সেখান থেকে তিনি দেখা যাবে হয়তো 3,000 টাকা তিনি তার বাবাকে দেওয়ার জন্য হোক, আর সেখান থেকে বাবাকে দিতে গিয়ে আবার নিজের কাছে আবার 500 টাকা এদিকে খরচা হয়ে গেছে, সেদিক থেকে আবার কিন্তু ঋণ হয়েছে, সেখান থেকে ঋণ নেওয়া আছে, সুদ কম ওখান থেকেই নিয়ে নেই। আচ্ছা, ছেলে চুল ফুল লাল করেছে বা কালোই আছে, ঠিক আছে, বাইক কিনবে, তার একটা ইএমআই চলছে, বা মোবাইল একটা ইএমআই চলছে। তো একটা পরিবারে ইএমআই বা ঋণ, এই যে ব্যাপারটা, ক্ষুদ্র ঋণের কথা বলছি, সেটা কিন্তু জাপটে ধরে আছে। সেভিংসের যদি কথা বলা যায় আর কি, এখন পরিবারের মধ্যে না, এই যে এই কথাটা বলছি অনেকের বুক কাঁপবে, কাঁপানোর জন্যই বলছি, ভালোর জন্য বলছি। সেভিংস যদি দেখা যায়, মানুষের কাছে এখন সেভিংসের কিছু ব্যাপার নেই। এখন হচ্ছে যে ওই একটা কথা আছে না, যে মানে ঋণ করে খা আর দেখা না কি উড়ে জানে কি, এরকম কিছু একটা ব্যাপার আছে। যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। মানে ঋণ করে হলেও ঘি খেতে হবে, মানে খাচ্ছে মানুষ, খাচ্ছে, মানে যতদিন বাঁচো সুখে বাঁচো, ঋণ করেও ঘি খেয়ে যাও। মানে ওটাকেই আমি সহজ বাংলায় বলতে যাচ্ছিলাম আর কি। যে তো ঘটনা হচ্ছে যে পরিবার ঋণের মধ্যে জড়িয়ে পড়ে আছে। ঋণ বলতে ছোট্ট ছোট্ট ঋণ হোক আর বড় ঋণ হোক, বড় ঋণ হলো তো সে আলাদা ব্যাপার, তার খেলা আলাদা, তার এখানে মানে জন্মছকে তার খেলা আলাদা হয়। তো এই ঋণ থেকে কি বেরোতে পারবে? দেখুন, কম্বিনেশন যা বলছে, ষষ্ঠপতি মঙ্গল তৃতীয় ঘরে বসছেন, কেতু তৃতীয় ভালো ফল দেন। মজার খেলা হচ্ছে কেতু রবির নক্ষত্র পেয়েছেন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, প্রিয় নক্ষত্র, মানে প্রিয় ভালো নক্ষত্র। আবার মঙ্গল কেতুর নক্ষত্রে বসছে, ভালো নক্ষত্র, কারণ কুজবৎ কেতু, মঙ্গল কেতু একই রকম ফলটা দেন, কুজবৎ কেতু। আর ঠিক উল্টো রাহুর যেহেতু শত্রু রবি, কেতুর বন্ধু সে, এরকম ব্যাপার। তাহলে প্রায় দুজনই একটা ভালো নক্ষত্র পেয়েছেন, ষষ্ঠাধিপতি ভালো নক্ষত্র, পরাক্রমের জায়গা, নবম দশম একাদশ কি বলছে, ভালো সাথ দিচ্ছে, নবম দশম একাদশ সব মিলিয়ে যদি বিবেচনা করা হয়, উপার্জনটা মোটামুটি একটা বৃদ্ধি পাবে, কাজের জায়গাটা ভালো, ব্যবসাধিপতি বৃহস্পতি তিনি লগ্নে, তাহলে উপার্জন একটা ভালো হলো, রাশিতে উপার্জন ভালো হলো। তাহলে সব মিলিয়ে যখন দেখা যাচ্ছে কিঞ্চিত হলেও পরিশোধের সম্ভাবনা প্রবল। যাদের হচ্ছে না তাদের কবে হবে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওভারঅল জায়গা থেকে আপনি আমাকে বলুন যে এই জুন মাসে অ্যাক্সিডেন্ট বা অন্যান্য সাবধান থাকার মতো কিছু কি ব্যাপার আছে? আমি বলবো দংশন যোগ থেকে একটু সাবধান। দংশন, হ্যাঁ, আচ্ছা, ছুঁচ ফোটানো, আচ্ছা, বৃশ্চিক কীট পতঙ্গ কামড়ানো, আচ্ছা,
এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। সেখান থেকে রক্তপাত হতেই পারে, মানে একটা পোকা আপনাকে কামড়ালো, কি একটা রাস্তায় কোনো কি বলে সাপ কামড়ানোর কোনো ব্যাপার আছে হ্যাঁ, নাকি? দংশন জাতীয় আর কি। কারণ মঙ্গল কেতু দেখুন এরা তো বর্তমান ঠিক আছে, ক্রস করবে ধীরে ধীরে। এবারে চরণ আছে, অনেক কিছু হিসেব আছে। আমি তো শুধু এখান থেকে কি এগালাম নক্ষত্র পর্যন্ত। এই যে এখানে আমি আবার অন্য লাইনে চলে যাবে, একটা দংশনজনিত সম্ভাবনা আছে। এটা দেখা যায় একটা বোলতা কামড়াতে পারে, একটা সাপও কামড়াতে পারে। তবে হ্যাঁ, নক্ষত্র ঘটিত যে বিষয়টা তাতে কিন্তু সম্ভাবনা খুব ক্ষীণ, খুব ক্ষীণ। তবে সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। এর অনেকগুলো কারণ আছে। একটু যাই, মনে হয় শেষের দিকে আমরা চলে এলাম, একটু স্মরণ করিয়ে দিই। আমরা এক্ষুনি কর্ম নিয়ে চিৎকার করছিলাম, একদম এপিসোডের প্রথমে ভাগ্য কর্মের সহায়তা দিচ্ছে। দেখুন, আমরা প্রথমেই আলোচনায় বলছিলাম যে আমরা আগে রাস্তাটা ভুল করি, কিন্তু যদি ঠিক রাস্তায় যাই তাহলে কিন্তু ঠিক পথে পৌঁছাবো। সেখান থেকে ষষ্ঠ আমাদের পথ নির্দেশ করে। এবারে দেখুন, আপনি চাকরি করবেন কি ব্যবসা করবেন কি চাষবাস করবেন কি পশুপালন করবেন বা স্বনিয়োজিত কর্মে নিজেকে নিয়োগ করবেন, সেটা কিন্তু করণ দেখে বিবেচনা করতে হয়। আগে করণটা দেখতে হবে, দিয়ে চিন্তা করতে হবে, তারপর তো আমি কি কর্মে যাব। এবার দেখুন, আপনার হয়তো একটা ললিত কলার কাজ, তারপর আপনার সাথে আলোচনা হবে আপনি গান গাইবেন না অভিনয় করবেন, কি চারুকলায় যাবেন, আঁকাআঁকিতে যাবেন, ভাগ আছে তার অনেক রকম বিষয়। কোনটা করবেন সেটা তো পরের বারে নির্দেশ হবে। আগে তো আমি লাইনটা ঠিক করি যে এই লাইন। আপনি চাষে যাবেন, কোন ধরনের চাষ? ফিশারিও তো একটা চাষ, আবার ধানও একটা চাষ, আবার এগুলো বাদ দিয়ে অনেকে পাখি চাষ করছে, আবার অনেকে কুকুর চাষ করছে। বিলাতি কুকুর এনে সেগুলোকে তার ক্রস করিয়ে বাচ্চা তার থেকে আসে, সে বিক্রি করছে, এটা তো একটা চাষ। অবশ্যই তাই। কোনটা আপনি করবেন? দেখা গেল আপনি চাষে ডেভেলপ করার জায়গা থাকলে আপনি চাষের জায়গায় যান, বা চাষ সংক্রান্ত জায়গায় যান, পড়াশোনা করুন। সেই জায়গায় ভাগ্যের যে সহযোগিতা সেটা অনেক বেশি পাবেন। হ্যাঁ, এগ্রোনমি নিয়ে পড়ুন। আপনার ছেলেটা দেখা যাচ্ছে ও চাষের বিষয়ে একটা ডেভেলপমেন্ট যোগ, তাকে এগ্রোনমি নিয়ে পড়ানো, তাইলে সে ডেভেলপ করবে। কিন্তু আমি তাকে যদি অন্য লাইনে পড়াই, সে যাচ্ছে পড়ছে কিন্তু ততটা সফলতা নেই। আরও মজার খেলা আছে এর মধ্যে। আপনি পড়ছেন, এই যে একটু বলছিলেন না, এই টাইমের মধ্যে গেলাম, অমুক বাবু নেই বলে হলো না। এটা আবার কিসে বিবেচনা হয় জানেন? চরণে। কোন চরণ, 4টে চরণ, কোন চরণটা আপনাকে সাকসেস দেবে, কোন চরণটা সাকসেস দেবে না, সেটা আপনার জন্মকুণ্ডলী বলে দেবে। অর্থাৎ আপনি এই কাজটা দিনের বেলা করলে সফল হবেন না, রাতের বেলা করলে সফল হবেন। দেখবেন অনেকে আছে চাকরি করছে, বেতন ভালো, কিন্তু সন্তুষ্ট নয়, দাদা আমি ঠিক ভালো লাগছে না। সেইটাকে একটু সময়টাকে পরিবর্তন করে নাইট শিফট করে দিন, ওর ভালো লাগবে, ওই জায়গাটাই ভালো লাগবে। এটা চরণ দেখে বিবেচনা। বুঝতে পেরেছি। আসলে জ্যোতিষের এই যে মানে যে সমস্ত ব্যাকরণগত জায়গা, সেগুলো আমরা আরেকটু বেশি আলোচনা করি। দেখবেন এর আগে যোগের ভিডিও কিছু বানানো আছে, আপনি সেই যোগের ভিডিওগুলো দেখবেন, আপনার রাশি লগ্ন মিলিয়ে আপনি সেখান থেকে জানতে পারবেন। আমরা কতকগুলো যোগ, বুধাদিত্য যোগ, রাজযোগ, শ্রাপিত যোগ ইত্যাদি ইত্যাদি বেশ কিছু যোগ নিয়ে আমরা কথা বলেছি, এবং সারা বছরে আরও আসবে যোগের ভিডিও। আজকের এপিসোডের শেষে গিয়ে আমি একটা কথাই বলতে পারি যে এই জুন মাসে ওভারঅল জায়গা থেকে যদি দেখা যায়, পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে, তাই পরিশ্রম ছাড়বেন না। আর যাদের জন্মছকের সমস্যা আছে তারা অবশ্যই জন্মছক দেখাবেন, এবং সেই জায়গা থেকে কী ফলাফল আছে না আছে সেটা জন্মছক দেখলে একেবারে সঠিকভাবে সেটা কিন্তু বিশ্লেষণ করে বলা যাবে। মা নর্মদার মাহাত্ম্য কথা আপনি শুনুন। আধ্যাত্মিক জায়গা থেকেও কিন্তু আপনার মধ্যে সেই স্পিরিট, সেই যে টান, সেটাও কিন্তু আসছে। আধ্যাত্মিক জায়গা নিয়ে খুব একটা বেশি আমি আলোচনা করলাম না, আধ্যাত্মিক জায়গা আপনার মধ্যে এমনিতেই কিন্তু আসছে। আপনি মা নর্মদার মাহাত্ম্য কথা শুনুন, তপভূমি নর্মদা আছে, অডিও সিরিজ আছে এই চ্যানেলে। বাকি এপিসোড অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে ইচ্ছে হলে শেয়ার করবেন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হাট। নমস্কার।